শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের প্রিয় ভৌতিক চ্যানেল অশরীরীতে। আজ শুক্রবার রাত ঠিক 10টা বেজে গেছে, আর রাত 10টা মানেই অশরীরীর রাত। জানালার বাইরে এখন অন্ধকার নেমে এসেছে ঘন কালো চাদরের মতো। বাতাসে আজ একটা অদ্ভুত গন্ধ, একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। মনে হচ্ছে প্রকৃতিও আজ বুঝি থমকে গেছে আমাদের আজকের এপিসোডের অপেক্ষায়। আমরা আজ হাজির হয়েছি এপিসোড 68 নিয়ে। প্রতিটি এপিসোডেই আমরা নিয়ে এসেছি এমন সব সত্য ঘটনা যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে, রক্ত শিরায় শিরায় জমে যাবে। আজকের ঘটনাগুলো কিন্তু শুধু ভয়ের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রহস্য, আছে অমীমাংসিত কিছু প্রশ্ন, আর আছে মৃত্যুর পরেও থেমে না থাকা কিছু সত্যার ঘটনা। আজকের প্রথম ঘটনাটি ভারতের এক ভয়ঙ্কর পাহাড়কে নিয়ে, যেখানে পা রাখলেই আর ফেরার পথ থাকে না। সেখানকার এক প্রেতাত্মা যে শুধু ওই নির্দিষ্ট পাহাড়েই বাস করে, আর সেখানে কেউ বেড়াতে গেলেই তাকে নিজের কাছে ডেকে নিয়ে যায়। দ্বিতীয় ঘটনাটি ভারতের একটি প্লেনের ভয়ঙ্কর ঘটনা, যেখানে একজন মৃত যাত্রীর আত্মা পুরো প্লেনটাকে আতঙ্কিত করে তুলেছিল। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, আর পাশের বেল আইকনটিও টিপে দিন, যেন প্রতিটি ঘটনা আপনাদের কাছে পৌঁছে যায় সময় মতো। কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে আপনি হয়তো পরবর্তী এপিসোড মিস করতে চাইবেন না। কারণ ভয় পাওয়ারও একটা আনন্দ আছে, তাই না? তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। প্রথম ঘটনা, কলকাতার নীল পাহাড়, যেখানে পা রাখলেই শেষ ঠিকানা। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অর্ণব। অর্ণব ভারতের পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, কিন্তু ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের এক রহস্যময় পাহাড়ে। অসংখ্য ধন্যবাদ অর্ণবকে তার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। অর্ণবের ভাষাই বলছি আজকের প্রথম ঘটনা। 2023 সালের অক্টোবর মাস। উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলায় রয়েছে এক পাহাড়, যার স্থানীয় নাম কালাঞ্জরি পাহাড়, কিন্তু স্থানীয়রা একে বলে নীল পাহাড়। কেন নীল পাহাড়? কারণ সূর্য ডোবার পর এই পাহাড়ের গায়ে এক অদ্ভুত নীলচে আভা ছড়িয়ে পড়ে, আর এই পাহাড়কে কেন্দ্র করেই স্থানীয়দের মধ্যে একটি ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। বলা হয় এই পাহাড়ে কেউ একা গেলে, বিশেষ করে বিকেল 4টের পরে, তাকে আর ফিরতে দেখা যায় না। সে গুম হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। পুলিশ, আর্মি সবাই খোঁজে, কিন্তু কোনো সন্ধান মেলে না। মনে হয় যেন পাহাড়ই তাদের গিলে ফেলে। অর্ণব ছিল এক দুঃসাহসী ট্রেকার। সে কলেজের বন্ধুদের সাথে নিয়মিত ট্রেকিং করত। 2023 সালের অক্টোবরে দুর্গাপুজোর ছুটিতে সে আর তার 3 বন্ধু মিলে উত্তরাখণ্ডে বেড়াতে যায়। তাদের পরিকল্পনা ছিল কেদারনাথ ও বদ্রীনাথের পথে কিছু ট্রেকিং করা। কিন্তু পরিকল্পনা বদলে যায় যখন তারা স্থানীয় এক হোটেল মালিকের কাছে নীল পাহাড়ের গল্প শোনে। হোটেল মালিক তাদের সতর্ক করে দিয়েছিল, বাবু, ওই পাহাড়ের দিকে যেও না, ওটা অভিশপ্ত জায়গা। সেখানে এক প্রেতাত্মা বাস করে, ওখানে কেউ গেলে আর ফেরে না। বহু লোক নিখোঁজ হয়েছে ওই পাহাড়ে। কিন্তু অর্ণব আর তার বন্ধুরা ছিল আধুনিক শিক্ষিত তরুণ। তারা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। বরং তাদের মনে হয় যদি সত্যিই এমন কিছু থাকে, তাহলে সেটা এক্সপ্লোর করার মতোই একটা অ্যাডভেঞ্চার হতে পারে। সিদ্ধান্ত হয় পরদিন সকালেই তারা রওনা দেবে সেই নীল পাহাড়ে। তাদের দলে ছিল অর্ণব, তার 2 বন্ধু সৌরভ ও বিক্রম, আর এক বান্ধবী অন্বেষা। অন্বেষা প্রথমে রাজি ছিল না, তার মনে এক অজানা ভয় কাজ করছিল। কিন্তু বন্ধুদের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত সে রাজি হয়। পরদিন সকাল 8টায় তারা হোটেল থেকে বেরোয়। স্থানীয় গাইড নিতে চেয়েছিল, কিন্তু টাকা বাঁচানোর জন্য তারা নিজেরাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। হোটেল মালিক তাদের পাহাড়ের পাদদেশ পর্যন্ত রাস্তা দেখিয়ে দেয়। তার আগে আবারও বলে, বাবু, বিকেল 4টের মধ্যে নেমে এসো। তারপর ওই পাহাড়ে থাকা মানে মৃত্যুকে ডেকে আনা। পাহাড়ের চড়াই শুরু হয় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। চারপাশে বিশাল বিশাল দেবদারু গাছ। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে এসে মাটিতে পড়ছে, কিন্তু সেই আলোতেও যেন এক অদ্ভুত অন্ধকার লেগে আছে। পথে পথে নানা রকম পাখির ডাক, কিন্তু অর্ণবের মনে হচ্ছিল পাখিগুলো যেন তাদের সতর্ক করছে, বলছে ফিরে যাও। প্রায় 3 ঘন্টা হাঁটার পর তারা পৌঁছায় পাহাড়ের গায়ে এক সমতল জায়গায়। সেখান থেকে নিচের উপত্যকার দৃশ্য ছিল অপূর্ব। সবাই ছবি তোলে, সেলফি তোলে, কিন্তু হঠাৎ অন্বেষা চিৎকার করে ওঠে। সে বলল, ওই যে দেখো, সেখানে কে যেন দাঁড়িয়ে আছে। সবাই তাকায়। দূরে, প্রায় 200 গজ দূরে একটা গাছের নিচে যেন একটা মানুষের ছায়া দেখা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই তা মিলিয়ে যায়। সৌরভ বলল, তুই নিশ্চয় ভুল দেখেছিস, ওখানে তো কেউ নেই। কিন্তু অন্বেষা জোর দিয়ে বলল, না, আমি স্পষ্ট দেখলাম
একটা লোক দাঁড়িয়েছিল, লাল পাঞ্জাবি পরা। এই ঘটনা সবার মনেই একটু অস্বস্তি তৈরি করে, তবুও তারা সামনে এগোতে থাকে। দুপুর 12টার দিকে তারা পাহাড়ের প্রায় মাঝামাঝি পৌঁছায়। সেখানে একটি ছোট্ট গুহা ছিল। গুহার মুখে বসে তারা খাবার খেতে থাকে। হঠাৎ অর্ণবের নজর যায় গুহার ভেতরের দিকে। গুহার দেওয়ালে যেন কিছু লেখা আছে। সে কাছে গিয়ে দেখে দেওয়ালে অনেকগুলো নাম লেখা, আর প্রতিটি নামের নিচে লেখা একটি তারিখ। বিক্রম বলল, এগুলো কি ট্রেকারদের নাম? কিন্তু অর্ণবের চোখ কপালে ওঠে যখন সে দেখে প্রতিটি নামের পাশে লেখা তারিখগুলোর নিচে একই কথা লেখা, নিখোঁজ আর খুঁজে পাওয়া যায়নি। অর্ণব গুনে দেখে অন্তত 50টি নাম সেখানে লেখা। সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবার অন্বেষা কান্নাকাটি শুরু করে দেয়। সে বলে, আমি আর যাব না, চলো ফিরে যাই, আমার খুব ভয় করছে। সৌরভও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু বিক্রম বলে, তোমরা সবাই কাপুরুষ, এগুলো হয়তো কোনো ট্যুরিস্ট গাইডের দোকানে বিক্রি হওয়া বইরা পাতা থেকে কেউ লিখে রেখেছে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা এত দূর এসেছি, একটু উপরে গিয়ে দেখি কি আছে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় আর একটু উপরে যাবে, কিন্তু ফিরে আসবে দ্রুত। দুপুর 2টো নাগাদ তারা পাহাড়ের প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা যা দেখে তা তাদের চোখকে বিশ্বাস করতে পারেনি। চূড়ার কাছে একটা বড় সমতল জায়গা। সেখানে চারপাশে ছড়ানো ছিটিয়ে রয়েছে জুতো, স্যান্ডেল, ব্যাগ, এমনকি কিছু কাপড়ও, কিন্তু কোনো মানুষের দেখা নেই। দেখে মনে হচ্ছিল মানুষগুলো যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে, শুধু তাদের জিনিসপত্র পড়ে আছে। বিক্রম ছবি তুলতে শুরু করে, আর তখনই অদ্ভুত কিছু ঘটতে থাকে। হঠাৎ করে চারপাশে এক গভীর নীরবতা নেমে আসে। পাখির ডাক থেমে যায়, বাতাস থেমে যায়, যেন প্রকৃতি থমকে দাঁড়িয়েছে। এরপর শুরু হয় এক অদ্ভুত শব্দ। মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। শব্দটা দূর থেকে আসছে, আবার কাছ থেকেও আসছে। অন্বেষা কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে, ওই যে দেখো, ওই দেখো, লাল পাঞ্জাবি পরা লোকটা। সবাই তাকায়। এবার সত্যি প্রায় 50 গজ দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, লাল পাঞ্জাবি পরা, মাথায় টুপি, মুখ অস্পষ্ট। লোকটা হাত দিয়ে তাদের ইশারা করছে, কাছে আসতে বলছে। বিক্রম সাহস করে কয়েক পা এগিয়ে যায়, কিন্তু অর্ণব তাকে ধরে ফেলে, বলে, পাগল হয়েছিস? ওইদিকে যাচ্ছিস কেন? চলো এখান থেকে সরে পড়ি। কিন্তু তখনই আরেকটি ঘটনা ঘটে। সৌরভ, যে সবচেয়ে ভীত ছিল, সে হঠাৎ করেই হাঁটতে শুরু করে লাল পাঞ্জাবিওয়ালা লোকটার দিকে। তার চোখ ছিল ফাঁকা ফাঁকা, যেন কেউ তাকে সম্মোহিত করে ফেলেছে। অর্ণব চিৎকার করে বলে, সৌরভ থাম, কোথায় যাচ্ছিস? কিন্তু সৌরভ শুনতে পায় না। সে 1 পা 2 পা করে এগিয়ে যায়। বিক্রম দৌড়ে সৌরভকে ধরে ফেলে, কিন্তু সৌরভ তখন বিক্রমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার শক্তি তখন অস্বাভাবিক রকম বেড়ে গেছে। অন্বেষা কান্নায় ভেঙে পড়ে। অর্ণব ছুটে গিয়ে বিক্রমকে তুলে আনে। তারা দেখে লাল পাঞ্জাবিওয়ালা লোকটা এখন অনেক কাছে চলে এসেছে। এখন তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সেটা কোনো মানুষের মুখ নয়। চোখ দুটো ফাঁকা, কালো গর্তের মতো, মুখে এক বিকট হাসি, যা দেখে রক্ত হিম হয়ে যায়, আর পুরো শরীর থেকে যেন এক নীলচে আভা বের হচ্ছে। সেটাই সেই প্রেতাত্মা যে এই পাহাড়ে বাস করে। অর্ণব, বিক্রম আর অন্বেষা বুঝতে পারে এখানে থাকা মানে মৃত্যু নিশ্চিত। তারা সৌরভকে ছেড়ে দিয়ে প্রাণপণ দৌড় দেয় নিচের দিকে। পেছন থেকে শুনতে পায় সৌরভের বিকট চিৎকার। সেই চিৎকারটা ছিল যেন ব্যথার, আর শেষ পর্যন্ত মিশে যায় সেই ফিস ফিস শব্দের সাথে। তারা দৌড়াতে থাকে। তাদের পেছনে শুনতে পায় ভারী পায়ের শব্দ। মনে হয় কেউ তাদের তাড়া করছে। বিক্রম একবার পিছনে তাকিয়ে দেখে সেই প্রেতাত্মা তাদের পেছনে ছুটে আসছে, কিন্তু তার গতি অস্বাভাবিক। সে মাটিতে পা রাখছে না, বরং ভেসে আসছে। অন্বেষা হোঁচট খেয়ে পড়ে যায়। অর্ণব তাকে তুলে আনে। তাদের মনে হয় আর বোধহয় বাঁচা যাবে না। এমন সময় হঠাৎ সামনে কয়েকজন লোককে দেখতে পায়। তারা স্থানীয় কিছু গ্রামবাসী পাহাড়ে কাঠ কাটতে এসেছিল। গ্রামবাসীরা তাদের দেখে অবাক হয়। অর্ণব পাগলের মতো তাদের কাছে দৌড়ে যায় এবং সব ঘটনা বলে। গ্রামবাসীরা বলে, তোমরা অনেক ভাগ্যবান যে বেঁচে ফিরেছ। ওই প্রেতাত্মা শুধু রাতেরই নয়, এখন দুপুরের পর থেকেই সক্রিয় হয়। আমরা বলি ওই পাহাড়ে কেউ যাবে না, কিন্তু তোমরা বিদেশ থেকে আসা মানুষ আমাদের কথা শোনো না। অর্ণব জিজ্ঞেস করে, সৌরভকে কি উদ্ধার করা যাবে না? গ্রামবাসীরা মাথা নাড়ে, না বাবু, যারা ওই প্রেতাত্মার ডাকে সাড়া দিয়ে তার দিকে যায় তারা আর ফেরে না। ওরা ওই প্রেতাত্মার সঙ্গী হয়ে যায়। ওই পাহাড়ের গুহায় যত নাম দেখেছ সবাই ওই প্রেতাত্মার শিকার। অর্ণব, বিক্রম আর অন্বেষা কোনো রকমে গ্রামে ফিরে আসে। তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সৌরভের কোনো সন্ধান পায় না।
শুধু পাহাড়ের ওই সমতল জায়গায় সৌরভের জুতোটা পড়ে থাকতে দেখা যায়, যেখানে তারা আগে অন্যান্য জিনিসপত্র দেখেছিল। পুলিশ ঘটনাটি সাধারণ নিখোঁজ হিসেবে রেকর্ড করে, কিন্তু স্থানীয়রা জানে সৌরভ আর ফিরবে না। সে এখন ওই নীল পাহাড়েরই অংশ, সেই প্রেতাত্মার আরেকটি সঙ্গী। অর্ণব এখনও বিশ্বাস করতে পারে না যে তার বন্ধুকে সে শেষবারের মতো দেখেছিল সেই বিকেলেই, যখন সৌরভ সেই লাল পাঞ্জাবিওয়ালা প্রেতাত্মার দিকে এগিয়ে যাচ্ছিল। অর্ণব বলে, আমি যদি তাকে জোর করে ধরে রাখতে পারতাম, কিন্তু ওর শক্তি তখন অনেক বেশি ছিল, যেন কেউ ওকে নিয়ন্ত্রণ করছিল। সেই প্রেতাত্মা সত্যিই আছে, আমি নিজের চোখে দেখেছি। এই ঘটনার পর অর্ণব ট্রেকিং চিরতরে ছেড়ে দিয়েছে। সে আর কোনো দিন পাহাড়ের দিকে তাকাতে পারে না, কারণ পাহাড় দেখলেই তার চোখের সামনে ভেসে ওঠে সেই নীল আভা, সেই লাল পাঞ্জাবি আর সেই ফাঁকা চোখের প্রেতাত্মার বিকট হাসি। অর্ণবের ভাষায় সেই পাহাড়ে কোনো মানুষ বাস করে না, বাস করে এক প্রেতাত্মা, যে এখনও নতুন শিকারের অপেক্ষায় থাকে, আর যে একবার তার নজরে পড়ে সে আর ফিরে আসে না, কখনো না। আমরা অর্ণবকে আবারও ধন্যবাদ জানাই তার সাহসিকতার জন্য, আমাদের সাথে এই মর্মান্তিক ঘটনা শেয়ার করার জন্য। এই ঘটনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? আপনি কি কখনো কোনো পাহাড়ে বেড়াতে গিয়ে অদ্ভুত কিছু অনুভব করেছেন? আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের প্রথম ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন চলুন দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। এবারের ঘটনা আরও ভয়ঙ্কর, আরও রহস্যময়, কারণ এবারের ঘটনা ঘটেছে 35,000 ফুট উচ্চতায় একটি প্লেনের ভেতরে। দ্বিতীয় ঘটনা, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 421, মৃত যাত্রীর ফিরে আসা। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শ্রেয়া। শ্রেয়া ভারতের মুম্বাইতে থাকেন। পেশায় তিনি একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু। অসংখ্য ধন্যবাদ শ্রেয়াকে তার নিজের জীবনে ঘটে যাওয়া এই অকল্পনীয় অভিজ্ঞতা আমাদের কাছে তুলে ধরার জন্য। এই ঘটনাটি 2024 সালের ফেব্রুয়ারি মাসে ঘটেছে, অর্থাৎ খুবই সাম্প্রতিক। শ্রেয়ার ভাষাই বলছি আজকের দ্বিতীয় ঘটনা। 2024 সালের 15ই ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর 421, রুট ছিল দিল্লি থেকে কলকাতা। নির্ধারিত সময় সন্ধে 7:15 ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কথা। শ্রেয়া ছিল এই ফ্লাইটের সিনিয়র কেবিন ক্রু। তার সাথে ছিল আরও 3 জন ক্রু মেম্বার, রিয়া, প্রিয়া এবং করণ। ফ্লাইট ছাড়ার আগে সব কিছু স্বাভাবিক ছিল। বোর্ডিং শুরু হয় সন্ধে 6টায়। যাত্রীরা আসতে শুরু করে। শ্রেয়া কাউন্টারে দাঁড়িয়ে প্রতিটি যাত্রীকে স্বাগত জানাচ্ছিল, তাদের সিট খুঁজে দিতে সাহায্য করছিল। মোট 150 জন। চেকিং করার সময় সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু যখন বোর্ডিং প্রায় শেষের দিকে তখনই ঘটে অদ্ভুত কিছু। শ্রেয়া লক্ষ্য করে 14C সিটে এক বৃদ্ধ বসে আছেন। বয়স আনুমানিক 70-75। সাদা চুল, সাদা দাড়ি, পরনে সাদা পাঞ্জাবি। বৃদ্ধ জানালার পাশের সিটে বসে স্থির দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছেন। শ্রেয়া ভদ্রলোককে জিজ্ঞেস করে, স্যার কিছু লাগবে? কোনো সাহায্যের প্রয়োজন? বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে ফিরে তাকায়। তার চোখ ছিল অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্তির মাঝেও যেন এক গভীর হিমেল ভাব। বৃদ্ধ বলে, না বেটি, কিছু লাগবে না, তুমি তোমার কাজ করো। শ্রেয়ার মনে হয় এই ভদ্রলোকের মধ্যে কিছু যেন অন্যরকম, কিন্তু তখন আর ভাবার সময় ছিল না। ফ্লাইট ছাড়ার সময় হয়ে এসেছে। সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইট টেক অফ করে কলকাতার দিকে রওনা দেয়। প্রায় 20 মিনিট ফ্লাইট চলার পর ফ্লাইট ক্রুজিং অল্টিটিউডে পৌঁছায়। তখনই কেবিন ক্রুদের খাবার পরিবেশন শুরু করার নির্দেশ দেওয়া হয়। শ্রেয়া আর রিয়া ট্রলি নিয়ে বের হয় খাবার পরিবেশন করতে। তারা পেছনের সারি থেকে শুরু করে সামনের দিকে এগোতে থাকে। যখন তারা 14C সিটের কাছে পৌঁছায়, শ্রেয়া দেখে সেই বৃদ্ধ তখনও একইভাবে জানালার বাইরে তাকিয়ে আছেন। শ্রেয়া তাকে জিজ্ঞেস করে, স্যার ডিনার নেবেন? আমাদের আজকের মেনুতে আছে ভেজিটেরিয়ান পাস্তা আর নন-ভেজ চিকেন রাইস। বৃদ্ধ এবার তার দিকে ফিরে তাকায় না, শুধু বলল, না বেটি, আমার খিদে নেই, তুমি অন্যদের দাও। শ্রেয়ার কিছুটা অদ্ভুত লাগে। ফ্লাইটের নিয়ম অনুযায়ী প্রতিটি যাত্রীকে খাবার দেওয়া বাধ্যতামূলক। সে আবার বলল, স্যার একটু হলেও খান,
আমাদের পাস্তা খুব ভালো হয়। এবার বৃদ্ধ তার দিকে ফিরে তাকায়। তার চোখে তখন এক অদ্ভুত জলজলে ভাব। সে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না বেটি? শ্রেয়া অবাক হয়। সে আগে কখনো এই বৃদ্ধকে দেখেনি। সে মাথা নাড়ে। বৃদ্ধ তখন ধীরে ধীরে বলে, আমি তোমাদের ফ্লাইটে ছিলাম 2022 সালের 25শে ডিসেম্বরেও। তখন তুমি ছিলে না, কিন্তু ফ্লাইটটা ছিল একই, দিল্লি কলকাতা। আমি তখনও এই সিটেই বসেছিলাম, জানালার পাশে, 14C। শ্রেয়ার মনে হয় ব্যাপারটা খুব অদ্ভুত। সে বৃদ্ধকে জিজ্ঞেস করে, স্যার, আপনি তাহলে নিয়মিত এই ফ্লাইটে যাতায়াত করেন? কলকাতায় বাসা? বৃদ্ধ কোনো উত্তর দেয় না, শুধু আবার জানালার দিকে তাকিয়ে নীরব হয়ে যায়। শ্রেয়া রিয়ার দিকে তাকায়। রিয়ার চোখেও তখন ভয়। তারা দ্রুত সেখান থেকে এগিয়ে যায়। খাবার পরিবেশন শেষ করে তারা গ্যালিতে ফিরে আসে। শ্রেয়া তখন করণকে ঘটনাটি বলে। করণ হেসে উড়িয়ে দিয়ে বলে, ও হয়তো কোনো বৃদ্ধ পাগল মানুষ উল্টো পাল্টা বকছে, তোকে ভয় পাইয়ে দিয়েছে। কিন্তু প্রিয়া কথা শুনে থমকে যায়। প্রিয়া বলে, 14C সিট, 2022 সালের 25শে ডিসেম্বর। জানিস 2022 সালের 25শে ডিসেম্বর এই ফ্লাইটেই কি ঘটেছিল? ওই দিন এই ফ্লাইটে একজন যাত্রী মারা গিয়েছিল হার্ট অ্যাটাকে। আর সেই যাত্রীটি ছিল এক বৃদ্ধ, সাদা পাঞ্জাবি পরা, সাদা চুল দাড়ি। সে এই 14C সিটেই বসেছিল, জানালার পাশে। শ্রেয়ার পা থেকে মাটি সরে যায়। রিয়া চিৎকার করে ওঠে। কারণ বলল, তুই নিশ্চয়ই ভুল বলছিস, হলে তো আমাদের জানানো উচিত ছিল এই সিটে কোনো সমস্যা আছে, কিন্তু আমাদের তো কিছুই জানানো হয়নি। প্রিয়া বলে, আমি ওই ফ্লাইটে ছিলাম না, কিন্তু আমি সিনিয়র ক্রুদের কাছে শুনেছি ওই দিন ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরই ওই বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সব ডাক্তার ডাকা হলো, কিন্তু ততক্ষণে সে মারা গেছে। দিল্লি থেকে কলকাতা ফ্লাইট, তাই প্লেনটি কলকাতাতেই ল্যান্ড করে, কিন্তু যাত্রীটি মৃত অবস্থায় পৌঁছায়। তখন বড় ধরনের তদন্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু স্বাভাবিক হয়। ওই যাত্রীকে কলকাতায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শ্রেয়া বলল, তাহলে এখন যে আমাদের ফ্লাইটে ওই সিটে বসে আছে সে কে? তাদের সবার মুখ শুকিয়ে যায়। তখনই ফ্লাইটের মাঝপথে হঠাৎ কিছু একটা ঘটে। ফ্লাইটের আলো জ্বলে ওঠে, কিন্তু সেই আলো স্বাভাবিক নয়। পুরো কেবিন জুড়ে এক নীলচে আলো ছড়িয়ে পড়ে। আর তখনই শুরু হয় এক অদ্ভুত শব্দ। মনে হয় যেন কেউ ফিসফিস করে নাম ধরে ডাকছে। শ্রেয়া তখনও গ্যালিতে দাঁড়িয়ে। সে দেখে যাত্রীরা সবাই অস্থির হয়ে উঠছে, কেউ চিৎকার করছে, কেউ আতঙ্কে কান্নাকাটি করছে। হঠাৎ করে এই ফ্লাইটের ইলেকট্রনিক সিস্টেম বিকল হয়ে যায়। অটো পাইলট বন্ধ হয়ে যায়। পাইলট ককপিট থেকে জানায় সব কন্ট্রোল নিয়ে তারা সমস্যায় পড়েছে। ফ্লাইট হঠাৎ করেই 5000 ফুট নিচে নেমে যায়। যাত্রীরা আসন থেকে উঠে পড়ে। চারপাশে শুধু আর্তনাদ। শ্রেয়া স্থির থাকার চেষ্টা করে। সে সামনের দিকে তাকায়, দেখে 14C সিটের সেই বৃদ্ধ তখন দাঁড়িয়ে আছে। তার পাশের সিটের যাত্রী এক মহিলা আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেছেন। বৃদ্ধ ধীরে ধীরে আইলের দিকে এগিয়ে আসে। তার পা মাটি স্পর্শ করছে না, সে ভেসে আসছে। তার পুরো শরীর থেকে এক উজ্জ্বল নীল আভা বের হচ্ছে। বৃদ্ধ তখন শ্রেয়ার কাছে আসে। তার ফাঁকা চোখ দুটো শ্রেয়ার দিকে তাকিয়ে আছে। সে বলে, বেটি, আমি কি একটু জানালার বাইরে দেখতে পারি? শেষবারের মতো। ওই দিন দেখতে পাইনি। হার্ট অ্যাটাকের আগে জানালা দিয়ে কি দেখেছিলাম মনে নেই, এখন দেখতে চাই। শ্রেয়া ভয়ে কাঁপছে। সে বুঝতে পারে এ কোনো জীবিত মানুষ নয়, এ সেই মৃত যাত্রী যে 2 বছর আগে এই ফ্লাইটে মারা গিয়েছিল। তার আত্মা আজ আবার ফিরে এসেছে, অসমাপ্ত কোনো ইচ্ছা নিয়ে। শ্রেয়া কোনো রকমে বলল, স্যার, আপনি জানালা দিয়ে দেখতে পারেন, কিন্তু প্লিজ ফ্লাইটটাকে সমস্যায় ফেলবেন না, যাত্রীরা খুব ভয় পাচ্ছে। বৃদ্ধ হাসল। সেই হাসি ছিল করুণ, মর্মস্পর্শী। সে বলল, আমি কাউকে ভয় দেখাতে চাই না বেটি, আমি শুধু জানতে চাই ওই দিন আমি কি দেখতে চেয়েছিলাম। আমার স্ত্রী কলকাতায় আমার জন্য অপেক্ষা করছিল। ওই দিন পৌঁছতে পারিনি। আজ তার মৃত্যুবার্ষিকী। আজ আমি তাকে দেখতে যাব। জানালা দিয়ে কি পৃথিবীটা সুন্দর দেখায়? বৃদ্ধ জানালার দিকে এগিয়ে যায়। তার হাত জানালার কাঁচ ছুঁয়ে যায়। তখনই ঘটে আরেক অলৌকিক ঘটনা। জানালার বাইরে মেঘের ভেতর দিয়ে চাঁদের আলো এসে পড়ে। সেই আলোয় বৃদ্ধের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বলে, ওহ, কি সুন্দর! ওদিনও কি এমন সুন্দর ছিল? ঠিক তখনই ফ্লাইটের সব আলো স্বাভাবিক হয়ে যায়। নীল আভা মিলিয়ে যায়। ইলেকট্রনিক সিস্টেম আবার চালু হয়ে যায়। পাইলট জানায় সব কন্ট্রোল ফিরে পেয়েছে। ফ্লাইট আবার স্বাভাবিক উচ্চতায় উঠতে শুরু করে। শ্রেয়া তাকিয়ে দেখে
14 সিট খালি, সেই বৃদ্ধ নেই। শুধু জানালার কাছে একটি হাতের ছাপ পড়ে আছে, যেন কেউ কাঁচ ছুঁয়ে গেছে, আর সেই হাতের ছাপ থেকে এক মৃদু নীল আভা এখনো বের হচ্ছে। ফ্লাইট নিরাপদে কলকাতায় ল্যান্ড করে, যাত্রীরা নামতে থাকে। কিন্তু 14 সিটের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিটি যাত্রী জানান তারা এক অদ্ভুত শীতল অনুভূতি পেয়েছেন। অনেকের চোখে জল, কেউ কেউ বলল তাদের মনে হচ্ছে যেন কেউ তাদের আশীর্বাদ করে গেছে। শ্রেয়া নামার আগে 14 সিটের কাছে যায়। সে দেখে সিটের ওপর একটি পুরনো ছবি পড়ে আছে, একটি বৃদ্ধা মহিলার, যার গায়ে সাদা শাড়ি। ছবির পেছনে লেখা, আমার প্রিয় স্ত্রী, 15 ফেব্রুয়ারি 2024, আজ তোমার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, আমি আসছি। শ্রেয়া বুঝতে পারে সেই মৃত যাত্রী আজ তার স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে তাকে দেখতে যাচ্ছিল, কিন্তু 2 বছর আগে সে নিজেই মারা যায় পথমধ্যে। আজ তার আত্মা ফিরে এসেছিল শেষবারের মতো জানালা দিয়ে পৃথিবী দেখতে আর তার স্ত্রীর কাছে যেতে। পরে খোঁজ নিয়ে শ্রেয়া জানে ওই বৃদ্ধের নাম নরেন্দ্রনাথ সেন। তার স্ত্রী কলকাতায় থাকতেন। 2022 সালের 25শে ডিসেম্বর নরেন্দ্রনাথ দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন তার স্ত্রীর কাছে, কিন্তু পথমধ্যে হার্ট অ্যাটাকে মারা যান। তার স্ত্রী তখন অসুস্থ ছিলেন। নরেন্দ্রনাথের মৃত্যুর খবর শুনে তার স্ত্রীর অবস্থা আরও খারাপ হয়। 2023 সালের 15 ফেব্রুয়ারি তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকীতে নরেন্দ্রনাথের আত্মা ফিরে এসেছিল তার স্ত্রীর সাথে দেখা করতে। শ্রেয়া ছবিটি নিয়ে নেয়। সে বলে, আমি জানি না এটা বিশ্বাসযোগ্য কিনা, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা কখনো ভুলতে পারবো না। এক মৃত মানুষের আত্মা ভালোবাসার টানে ফিরে এসেছিল। সে কাউকে ভয় দেখায়নি, বরং তার উপস্থিতিতে এক অদ্ভুত শান্তি অনুভব করেছি আমরা। শ্রেয়া এখনও এয়ারলাইন্সে চাকরি করে, কিন্তু প্রতিবার 14 সিটের পাশ দিয়ে যাওয়ার সময় সে একটু থামে, জানালার দিকে তাকায় আর মনে মনে বলে, ঠাকুরমশাই, আপনার স্ত্রীর সাথে দেখা হয়েছে? ভালো আছেন তো? এই ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 421-এ 14 সিট কখনো বুকিং দেওয়া হয় না। সেটি সব সময় খালি রাখা হয়। আর ফ্লাইটের ক্রুরা বলেন, প্রতি বছর 15 ফেব্রুয়ারি রাতে এই ফ্লাইটে এক অদ্ভুত নীল আভা দেখা যায় 14 সিটের চারপাশে, আর জানালার কাছে তখন দেখা যায় এক জোড়া হাতের ছাপ, পাশাপাশি একজন পুরুষের আর একজন মহিলার। আমরা শ্রেয়াকে আবারও ধন্যবাদ জানাই এই অসাধারণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের এপিসোড 68-এ আমরা শুনলাম দুটি ভয়ঙ্কর কিন্তু হৃদয়স্পর্শী ঘটনা। প্রথম ঘটনায় দেখলাম কিভাবে এক প্রেতাত্মা ভারতের এক পাহাড়ের নতুন শিকারের অপেক্ষায় থাকে, আর দ্বিতীয় ঘটনায় দেখলাম ভালোবাসা কতটা শক্তিশালী যা মৃত্যুকেও হার মানায়। নরেন্দ্রনাথের আত্মা তার স্ত্রীর ভালোবাসায় আজও ফিরে আসে প্রতি বছর 15 ফেব্রুয়ারি। আপনারা কি জানেন, ভালোবাসা আর ভয়ের মধ্যে একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। আমরা যাদের ভালোবাসি তাদের জন্য আমরা ভয় পাই, আর যাদের আমরা ভয় পাই তাদের থেকেও আমরা ভালোবাসা আশা করি। কিন্তু যখন ভালোবাসা মৃত্যুর পরেও থেকে যায়, তখন সেটা হয় অশরীরী প্রেম, যা চিরকাল বেঁচে থাকে সময় আর স্থানের সীমানা পেরিয়ে। আপনাদের কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো ashoririokofficial@gmail.com। আমরা আপনার নাম ও ঘটনা গোপন রেখে তা আমাদের এপিসোডে শেয়ার করতে পারি। আগামীকাল রাত 10টায় আবার দেখা হবে নতুন এপিসোড 69 নিয়ে। তখন শুনবেন আরও ভয়ঙ্কর, আরও মর্মস্পর্শী কিছু ঘটনা। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, আজ রাতে যদি আপনার ঘরের কোণায় কোনো নীল আভা দেখতে পান, তাহলে ভয় পাবেন না। সেটা হয়তো কোনো আত্মা আপনাকে শুধু দেখতে এসেছে, ভালোবাসার টানে মৃত্যুর সীমানা পেরিয়ে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।